নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং খুব ভালো থাকবেন। প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহতেও চলে এসেছি একটি লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকের আমার বিষয় হলো কাউন্সেলিং, অর্থাৎ সাইকোলজিক্যাল কাউন্সেলিং কাকে বলে বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং কী। এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং ব্যাপারটা কাকে বলে এবং কি সেটা জানার আগে সাইকোলজি সাবজেক্টের সম্বন্ধে আমি একটু সাধারণ মানুষদের একটুখানি বলতে চাই। দেখুন, সাইকোলজি টার্মটা বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং টার্মটার সঙ্গে মানুষ অল্প বিস্তর সবাই সুপরিচিত। এখন সাইকোলজি কাকে বলে? সাইকোলজি কথাটা ব্যাপারটা হচ্ছে, সাইকোলজি মানে হচ্ছে মনের বিজ্ঞান। সাইকোলজি, লোগোস কথার অর্থ হচ্ছে জ্ঞান। ওয়াসিমদা ধন্যবাদ, তুমি আছো বলে। লোগোস অর্থাৎ কথা, তার অর্থ হচ্ছে জ্ঞান, এবং সাইকো মানে হচ্ছে আত্মা। কারণ সাইকোলজির অরিজিন আগে ছিল ফিলোসফিতে, সাইকোলজির অরিজিন ছিল ফিলোসফিতে, এবং ফিলোসফি থেকেই সেটা পরবর্তীকালে সাইকোলজি বলে আলাদা একটি স্ট্রিমে আসে। এবার সাইকোলজিক্যাল কাউন্সেলিং ব্যাপারটা কখন এলো বা কখন আসছে, এই জায়গাটা আমাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার, যে কখন ঠিক কোন পরিস্থিতিতে মানুষের কাউন্সেলিং জিনিসটাকে দরকার হয়ে থাকে। তার আগে একটু বিস্তারিত ব্যাখ্যা করে নেওয়া উচিত যে কাউন্সিলিং ব্যাপারটা কি। মানে কাউন্সিলিংয়ের একটা যদি ডেফিনেশন আমাদেরকে দিতে হয়, কাউন্সিলিংয়ের ব্যাপারটা যদি একটা ডেফিনেশন আমাদেরকে দিতে হয়, তো হোয়াট ইজ কাউন্সিলিং, মানে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য কাউন্সিলিং, এই জায়গাটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, কাউন্সিলিং কথাটার মানে হচ্ছে যখন আপনি মানসিক, সামাজিক, পড়াশোনাগত বা যে কোনো ধরনের সামাজিক বা যে কোনো ধরনের অন্যান্য বিষয় সম্বন্ধে কোনো সমস্যায় পড়ছে, তখনই আমরা লোকেরা বলে থাকি তো এটা কাউন্সেলিং করা। কিন্তু কাউন্সেলিং করা তো বলে দিলাম, যে কাউন্সেলিং বিষয়টা কি এতটাই ছোট যে কাউন্সেলিং করা বললেই কাজটা হয়ে যাবে? কাউন্সেলিং করা বললেই কিন্তু কাউন্সেলিং কাজটা সমাপ্ত হয় না। কাউন্সেলিং করা ব্যাপারটা এতটা সহজ নয়। কাউন্সেলিংয়ের অনেকগুলি ধাপ আছে, অনেকগুলি স্টেপ আছে, যে স্টেপ বা যে ধাপ ফলো করে আমাদেরকে কাউন্সেলিং করতে হয়। কাউন্সেলিং কথাটার অর্থ হলো, যখন আমি যে কোনো রকম পারিপার্শ্বিক অবস্থার কারণে মানসিকভাবে বিঘ্নিত হবেন বা মানসিকভাবে সাহায্য চাইবেন, তখন যে মানুষটি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে খুব সুন্দর ওয়েতে বা সুন্দর উপায়, তাকে বলে কাউন্সেলিং। এবার এই কাউন্সেলিং কথাটি এমনভাবে মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত যে মানুষ সকলেই ভাবে যে আমরা কাউন্সেলিং করতে পারি, আমরা কাউন্সেলিং এতটাই ভালো করতে পারি যে আমাদের ছেলে মেয়েদের হয়তো আর কাউন্সেলিং করাতে নিয়ে যেতে হবে না। কিন্তু এই ধারণাটা খুবই ভুল। কাউন্সেলিংয়ের এখানে আমি কোনো বৈজ্ঞানিক ডেফিনেশন দিলাম না, তার কারণ সেটা সাধারণ মানুষের জন্য বুঝতে প্রচণ্ড রকমের শক্ত হয়ে যাবে এবং তারা সেটা বুঝতে পারবেন না। আজকে আমার একটা বিশেষ কাজই হলো যে আপনাদেরকে বোঝাতে একটু চেষ্টা করা যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং কী। তার আগে বর্তমানে যেসব কাউন্সেলিংগুলো আমাদের জীবনে চলছে সেগুলো আগে একটু বুঝিয়ে নিই, যে কেন কাউন্সেলিং ব্যাপারটা আমাদের জীবনে এমন একটা গোলমাল পাকিয়ে ফেলেছে। কারণ হোয়াট ইজ কাউন্সেলিং বলতে আমরা হয়তো মানেটাই সেটা বুঝি যে 2-3টে সিটিং করে নিলে আমার প্রবলেম ইজ ওভার। না, কাউন্সেলিং কিন্তু একটা বৈজ্ঞানিক প্রসেস।
এবং সেটা সম্পূর্ণ রকমভাবে হয় সাইকোথেরাপির ভিত্তিক। সাইকোথেরাপি ছাড়া সাইকোলজিক্যাল কাউন্সেলিং কোনো মতে হতে পারে না। থেরাপি অ্যান্ড কাউন্সেলিং, থেরাপি মানে হচ্ছে যে সাইকোলজিক্যাল টেকনিক তুমি ফলো করছো। কাউন্সেলিং কথাটার মানে হচ্ছে যে তিনটে প্রিন্সিপাল উপায় ফলো করে তুমি একটি মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছ যে তার এখন বর্তমানে এই মানসিক সমস্যামূলক অবস্থায় কোন পথে চলা উচিত। এবার আমরা আসবো কাউন্সেলিংয়ের মূল তিনটে পয়েন্ট কি। কাউন্সেলিংয়ের মূল তিনটে পয়েন্টের মধ্যে আছে, এক হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কথাটার মানে হচ্ছে যে আমি যাকে কাউন্সেলিং করছি বা যার কাউন্সেলিং করছি তার একটা ডকুমেন্টস রাখতে হবে। অর্থাৎ আমাকে তিনি তার মানসিক সমস্যার সম্বন্ধে বলছেন এবং সেই মানসিক সমস্যার সম্বন্ধীয় ব্যাপারটা আমরা নোট ডাউন করছি এবং সেই সমস্যার উপরেই ভিত্তি করে আমরা সেই কাউন্সেলিং করছি, অর্থাৎ পরবর্তী স্টেপ কি হতে পারে সেটা জানাচ্ছি। কাউন্সেলিং শুধুমাত্র কিন্তু সাইকোলজিস্টরাই বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা বা সাইকোলজিক্যাল কাউন্সিলাররা করতে পারেন এটা কিন্তু নয়। যে এখন একটি সুবিধাও হয়েছে, কাউন্সেলিংয়ের একটি শর্ট কোর্স করে নিয়ে সাইকোলজি যা সাবজেক্ট ছিল না গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে, তিনিও কাউন্সেলিং করাতে পারেন। এটা একটা দুর্দান্ত অ্যাপ্রোচ, কেন কাউন্সেলিংয়ের যে টেকনিক শেখানো হয় সেখানে সাইকোথেরাপিও শেখানো হয়, কেন উইদাউট সাইকোথেরাপি কাউন্সেলিং কিন্তু কখনোই কমপ্লিট হয় না। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে সাইকোথেরাপি হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসেস। সেই প্রসেসটা কিভাবে ফলো করলাম এবং আমাকে পেশেন্ট কি বলল সেটা নোট ডাউন রাখার জন্যই হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা আরও একটা কারণে রাখা হয়, সেটা হচ্ছে যে কোনো কারণে এই কেসটি যদি ভবিষ্যতে অন্যদিকে টার্ন ওভার নেয়, অন্যদিকে বোঝা যাচ্ছে যে যদি এই কেসটিকে নিয়ে কোনো কারণে মামলা চলে, ধরুন এই কেসটি কোনো স্বামী স্ত্রীর রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি কোনো রকমভাবে উকিলের সাহায্য বা আইনি সাহায্য লাগে, এই কাউন্সিলর এই ভূমিকাটা পালন করতে পারেন। কারণ তাকে তার পেশেন্ট যা যা বলেছিল, অর্থাৎ পেশেন্ট মানে আমরা এখানে পেশেন্ট বলবো না, সেই মানুষটি যে মানসিক সমস্যায় ছিল সে যা যা বলেছিল সেই ব্যাপারটা পুরোটাই সেখানে প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ ডকুমেন্টেশন নিতে কাউন্সেলিংয়ে বেশ কিছুটা সময় কিন্তু খরচ হয়। সাধারণত কাউন্সেলিং 45 মিনিট কিংবা 1 ঘন্টার একটা সেশনের হয়। হ্যাঁ, সপ্তাহে একদিন করেও হতে পারে বা মাসে 2 দিন বা 15 দিন অন্তরও হতে পারে। এখন এই 15 দিন অন্তর বা সপ্তাহে একদিন এই ব্যাপারটা কেন বললাম, এটা নির্ভর করে কতটা দ্রুত আপনি ভালো হতে চাইছেন। যতটা দ্রুত আপনি ভালো হতে চাইবেন তত কাউন্সেলিং সেশন আপনি তাড়াতাড়ি করে নিজেকে সুস্থ হিসেবে প্রেজেন্ট করতে পারবেন। এখন অনেকের মনেই একটা ভুল ধারণা আছে, যেটা আমার একান্ত নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখা, যে তারা ভাবেন কাউন্সেলিং 3-4টে সেশন করালে ভালো হয়ে যাবে, 1 মাসে 4টে সেশন করে ভালো হয়ে যাবো। তো অনেকেই কিন্তু আমাকে যখন ফার্স্ট অ্যাটেম্পটে ফোন করেন এটাই জিজ্ঞাসা করে, 1 মাসে 4টে সেশন পরপর করালে আমি ভালো হয়ে যাব? তো কখনোই না, সেটা পসিবল নয়। তার কারণ হচ্ছে ইট ইজ নট পসিবল। তা কি করে সম্ভব? একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রসেস ফলো করতে গেলে কি করে আমরা পারবো সেই সেশনটাকে একটা ওইটুকু 4টে সেশনের মধ্যে সীমাবদ্ধ করে দিতে? ইট ইজ নট পসিবল। কিন্তু ইট ইজ নট পসিবল না আমি এখানে লাইভ সেশনে যতটা তাড়াতাড়ি বোঝাচ্ছি, যখন পেশেন্ট পার্টির কাছে যাই তখন কিন্তু তাদেরকে বোঝাতে পারি না, কিছুতেই বোঝাতে পারি না। তার কারণটা বর্তমান যুগের পরিস্থিতিও কিছুটা দায়ী। এখন আমাদের ভেরিয়াস টাইপের কাউন্সিলাররা আছে, স্পোর্টস কাউন্সিলার আছে, ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলার আছেন,
ক্লিনিক্যাল কাউন্সিলর রয়েছেন, তারপর আমাদের যারা বৃদ্ধ মানুষদের কাউন্সেলিং করেন সে ধরনের কাউন্সিলররা রয়েছেন, অটিজম কাউন্সেলিং করেন এরকম কাউন্সিলররা রয়েছেন। হ্যাঁ, আর একটা পদ খুব দুর্দান্তভাবে এখানে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এডুকেশনাল কাউন্সিলর। এরা কিন্তু অ্যাকচুয়ালি কাউন্সেলিং করেই না। কেন কাউন্সেলিংয়ের মিসকনসেপ্টটা আমাদের মধ্যে এসেছে তার একটা বড় ফ্যাক্টর কিন্তু এই এডুকেশনাল কাউন্সিলর। আমি কিন্তু কোনো এডুকেশনাল কাউন্সিলরকে অপমান করছি না, বা যারা এই পোস্টটি ঠিক করেছেন তাদেরকেও অপমান করছি না কোনো কারণে, কিন্তু এই এডুকেশনাল কাউন্সিলর ব্যাপারটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এডুকেশনাল কাউন্সিলিং মানে একটি ইনস্টিটিউট, প্রত্যেক জায়গায় একটা করে এডুকেশনাল কাউন্সিলর থাকে এখনকার যুগে, কিন্তু এডুকেশনাল কাউন্সিলরের কথাটা মানে কি? তারা কি কাউন্সিলিংয়ের প্রত্যেকটি স্টেপ মেনটেন করে কাউন্সিলিং করে? না, এখানে কোনো মানসিক কাউন্সিলিং হয় না। অর্থাৎ এখানে সাইকোলজির কোনো ভূমিকা নেই, সাইকোথেরাপির কোনো ভূমিকা নেই। এখানে যে জিনিসটার ভূমিকা আছে একটা কোর্স সম্বন্ধে সেখানে আগত স্টুডেন্টদের বোঝানো এবং সেই বুঝিয়ে তাকে কোর্সটা নিতে বলা, এবং সেই বলার মাধ্যমে তাদের যে ইনকাম হয়, এটাই হচ্ছে এডুকেশনাল কাউন্সিলরের কাজ। এবং সেটা করতে দু একটা সেশনের বেশি লাগে না, এবং সেই কাজটা ফোনেও সম্ভব হয়। মানে ফোনে কল করেও অনেককে বুঝিয়ে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এই কাজগুলো হয়ে থাকে। প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউট এখন কিন্তু এডুকেশনাল কাউন্সিলর লাগে, কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে জানেন? যখন যেখানে প্রপার এডুকেশনাল কাউন্সিলরটা লাগবে, অর্থাৎ যেখানে কোর্স বজানো কাজ নয়, একটা সাধারণ ছাত্রছাত্রীকে সে কোন গতিপথে হাঁটবে সেটা বুঝিয়ে দেওয়া যার দায়িত্ব, সেই এডুকেশনাল কাউন্সিলিংয়ের সঙ্গে এটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, অথচ দুটো বানানই এক। এই ছোট ছোট ডিফারেন্সগুলো আমাদের জীবনে কিন্তু অনেক ডিফারেন্স আনছে। আমি কিন্তু এদেরগুলোকে ত্রুটি বলবো না, এগুলো কিন্তু বেশ কিছু জায়গায় কিছু ভুল, ত্রুটি বলছি না, কারণ ত্রুটি শব্দটা অনেক মারাত্মক। এটা কিছু ভুল, আমাদের সমাজ ব্যবস্থারও কিছুটা ভুল, যে একটা এত বড় টপিক সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সেটাকে আমি ওই এডুকেশনাল কাউন্সিলিং, যেটা সম্পূর্ণরূপে সাইকোলজির সঙ্গে যার কোনো তুলনা নেই, মানে তুলনা হয় না, সেটা এনে বিষয়টার গুরুত্বটাকে ছোট করে দিলাম। এই জন্যেই সাইকোলজি সাবজেক্টটা অনেক এখনকার দিনের মান অনেক নিম্ন হয়ে গেল। কাউন্সিলিং তো সবাই করতে পারে, ইট ইজ নট পসিবল কাউন্সিলিং কিন্তু সবাই করতে পারে না। এবার আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, মানে কাউন্সিলিংয়ের মূল প্রথম প্রিন্সিপালস 3টে স্টেপ। প্রথম স্টেপটা তো আপনাদেরকে বললাম, দ্যাট ইজ ডকুমেন্টেশন। নেক্সট স্টেপটা যেটা আছে অথেন্টেশন, অথেন্টিসিটি থাকতে হবে, একটা বিষয়ের অথেন্টিসিটি অবশ্যই থাকতে হবে। তার কারণ যদি অথেন্টিসিটি না থাকে, অর্থাৎ আমি কাজটা করলাম, আমি নিজেই যদি অথেন্টিশিয়ান হই, কোনো ক্ষেত্রে নিজেই অথেন্টিশিয়ান হন, যেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা পুরোপুরি পারেন, কিন্তু সাধারণ বেসিসে যারা শুধু কাউন্সিলিং কোর্স করে এটা কাউন্সিলিংয়ে এসছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করছেন, তারা এটা পারে না। তাদের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হয়, যেতে নিয়ে গিয়ে তারা যে ওয়েতে কাজটা করেছেন সেটা দেখিয়ে নিয়ে তাকে অথেন্টিসিটি দিতে হয়, যে অর্থাৎ একজন সিনিয়র কেউ আমাকে দেখে নিচ্ছে যে আমি কেসটা ঠিক প্রসিডিওরে এগিয়েছি কিনা এবং কাজটা ঠিকমতো করেছি কিনা। এই অথেন্টিসিশনটাও খুব বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা হচ্ছে গোপনীয়তা। পেশেন্ট পার্টি এবং কাউন্সিলরদের সঙ্গে যা কথা হবে সেটা অবশ্যই গোপন রাখতে হবে, কারণ
একজন মানুষ নিতান্তই ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হচ্ছে এবং আপনাদের সেটা গোপন রাখতে হবে। এটা আমি সকল কাউন্সিলরদেরই বলছি, গোপন রাখতেই হবে। এটা আমাদের সকল সাইকোলজিক্যাল কাউন্সিলরদের মূল ধর্ম। অর্থাৎ 3টে জায়গা কিন্তু আমাদের সকলকে মেনে চলতে হয়। এছাড়াও আরও কিছু কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো আমি সব আলোচনা করব না, একটা ফ্যাক্টর একটু বলবো। অনেকে বলে সে ধরুন আপনি তার বন্ধু, জানিস তো আমি এরকম একটা সমস্যায় পড়েছি, ধরুন তার বয়ফ্রেন্ড তার সাথে দেখা করছে না, অনেক দিন ধরে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, তুই একটু আয় না, ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দে না, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। সে তার বন্ধুকে বললো, তার বন্ধু গেল, 2-3টে বেশ কিছু কথা টথা বললো, বোঝালো। বোঝানোর পর সেই তার যে বান্ধবী ছিল তার বয়ফ্রেন্ড ফিরে এলো তার কাছে। সে যখনই ইউজ করলো, দেখলি তো তোর বয়ফ্রেন্ডকে কিরকম কাউন্সিলিং করে তোর কাছে ফিরিয়ে নিয়ে এলাম। এই টার্মিনোলজিটাও ভুল। এটা কাউন্সিলিং নয়, এটা বোঝানো। এটা আগেকার দিনে আমাদের বাবা মা ভাই বোন অভিভাবকরা বন্ধু বান্ধবরা সকলেই করে থাকতেন। এটা কাউন্সিলিং নয়, এটা বোঝানো। এই ছোট্ট ছোট্ট কিছু কিছু সামাজিক জিনিস আমাদের মানে এই কাউন্সিলিং কথাটাকে না অনেক চলতি করে দিচ্ছে। লোককে ভেবেই নিচ্ছে 4টে সেশনে বা 5টা সেশনে কাউন্সিলিং কিন্তু করালে আমার ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কেন কাউন্সিলিং পুরোপুরি একটা সায়েন্টিফিক টেকনিক। সেই সায়েন্টিফিক টেকনিক উইদাউট সাইকোথেরাপি কিন্তু চলতে পারে না, কখনো চলেও না। এবার আরও একটা বিষয় আমি একটু যাব, গভীর থেকে গভীরতর সমস্যা, যেটা আমার এখানে আমি নিজেও খুব ফেস করেছি। যেটা হচ্ছে কিছুদিন আগেই আমার কাছে একটি কাপল কাউন্সিলিং করান। তারা দূরে থাকেন, তারা অনলাইনে করান। তারা আমাকে বলছিলেন যে ম্যাম 5টা কি 6টা সেশন তো হয়ে গেল, আরও কি করাতে হবে? আমি বললাম আপনি কি এখন সম্পূর্ণরূপে সুস্থ, মানে আপনার কি কোনো রকম অসুবিধে হয়নি, আর কিছু অসুবিধে হচ্ছে না? না, টুকটাক কিছু অসুবিধা হচ্ছে, সেটা আমি চালিয়ে নেব, আমার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ মানুষের মনেই ভ্রান্ত ধারণাটা আছে যে কাউন্সিলিং টুকটাক প্রসেস, একটা অল্প কিছুদিন করালেই শেষ হয়ে যায়। না, সেটাও না। আমি সকলকে এটাই বোঝাতে চাইছি যে কাউন্সিলিং কিন্তু একটা স্টেপ টু স্টেপ বৈজ্ঞানিক প্রসেস। এবার তার সম্বন্ধে বলতে গেলে আপনাদেরকে একটা সাইকোথেরাপি সম্বন্ধে কিছু কথা বলতে হয়। আমাদের অনেক রকমের সাইকোথেরাপি আছে যেটা কাউন্সিলিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাইকোথেরাপি হচ্ছে যে একজন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, শুধু বিহেভিয়ারাল থেরাপি হয়। ফ্রয়েডের ড্রিম অ্যানালিসিস, ইট ইজ অলসো এ থেরাপি, এবং আরও অনেক থেরাপি আছে। এই থেরাপিগুলোর প্রয়োগও কিন্তু কাউন্সিলিং চলাকালীন চলে। সেটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনারা বুঝতে পারেন না, তাই জন্য কাউন্সিলিংকে অত সাধারণ মনে হয়। কাউন্সিলিং কিন্তু সত্যিই সাধারণ বিষয় না, এটি একটি অসাধারণ এবং সাংঘাতিক বিষয়। এবং এই কাউন্সিলিং হচ্ছে আপনাকে শুধু আপনার মানসিক সমস্যা থেকে বের করে আনা নয়, যাতে ভবিষ্যতে সেই ধরনের মানসিক সমস্যায় আপনি যদি পড়েন তাহলে সেই সমস্যাটা কি করে ওভারকাম করবেন সেটার উপায় এবং মানসিক শক্তি পর্যন্ত আপনি এই কাউন্সিলিং যখন করাবেন কোনো সাইকোলজিস্টের কাছে সেখানে কিন্তু পেয়ে যান। অর্থাৎ এই টোটাল প্রসেসটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। জেনারেলি আমাদের টোটাল প্রসেসটা কমপ্লিট করতে, এটা অনেকেই আমার সাথে হয়তো এগ্রি করবেন, মিনিমাম 15-20টা সিটিং তো লাগেই।
তার কারণ টোটাল প্রসেসটা যার প্রবলেম যতটা দীর্ঘ হবে সেই অনুযায়ী এক্সটেন্ডেড হবে। ধরুন কোনো মানুষ এসছেন যার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বলে মনে হচ্ছে। পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক ধরনের হয়, সেগুলো নিয়ে আমি বেশ কিছু সেশনে আলোচনা করেছি, পরবর্তীকালে কিছু সেশনে আলোচনা করব। এই মানুষটির ক্ষেত্রে আমরা ধরলাম যে একটা নাম দিলাম, আমার অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এবার এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা কী সেটা আপনি জানেন? কোনো বন্ধু যিনি ওই ব্যক্তিকে আগে সাজেশন দিয়েছিলেন, তিনি একবার ভেবে দেখেছেন যে তিনি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার সম্বন্ধে জানতেন কি না? তিনি জানতেন না। এটা একজন সাইকোলজিস্ট ছাড়া কারোর পক্ষে জানা সম্ভবপর নয়। আর যারা চর্চা করেন তারা হয়তো জানতে পারেন, কিন্তু যারা চর্চা করেন তারা কাউন্সেলিং করতে পারেন না। এটাও কিন্তু একটা অসম্ভব ঘটনা নয়। যারা চর্চা করেন এখনকার দিনে তারাও কাউন্সেলিং করতে বসে যান। একটা সাবজেক্ট সম্বন্ধে আমি কিন্তু চর্চা করতেই পারি। আমি হয়তো ইংলিশের স্টুডেন্ট হই, কিন্তু আমি লর্ড শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এদের সম্বন্ধে অনেক কিছু জানতেই পারি, কিন্তু ইংলিশ সাহিত্য সম্পর্কে কোনো তুলনামূলক আলোচনা করা যেমন আমার পক্ষে উচিত নয়, তেমনি কাউন্সেলিং স্টেপ বা কোনো রোগ সম্বন্ধে একজন সাধারণ মানুষ সে জানলেও এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা উচিত নয়। তার কারণ আমরা অনেক কিছু ভুল জানি, ভুল বুঝি, সাধারণ মানুষ হিসেবে বলছি। আর এই ভুল বোঝাটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, এবং অনেক পেশেন্ট কিন্তু অনেক কারণে কাউন্সিলরদের কাছ থেকে চলে যান। আমার কাছ থেকে আমি আজ পর্যন্ত নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, যে আমার কাছে আজ পর্যন্ত যারা পেশেন্টরা এসেছেন, যতগুলি কল এসছে, তারা প্রত্যেকটা স্টেপেই জানিয়েছে বাড়ির সাথে আলোচনা করে জানাবো। যখন বাড়িতে আলোচনা করা হয়েছে ব্যাপারটা, তারা জানিয়েছেন ম্যাডাম আমি এখন করবো না। এবং আমি বললাম ঠিক আছে, তাহলে পরবর্তীতে করবেন, হয়তো যোগাযোগ করবেন। কিন্তু পরবর্তীতে তার আর কোনো কল পাইনি। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, এবং একটা দুটো নয়, বেশ অনেক কলের ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। আপনি হয়তো বলবেন যে আপনার হঠাৎ কাউন্সেলিং নিয়ে বলার ইচ্ছে হয়েছে যে এই কলগুলো পেয়ে আপনি পেশেন্ট পাননি সেই জন্য। না, অ্যাকচুয়ালি পেশেন্ট পায়নি তাতে আমার কিচ্ছু এসে যায় না, জানেন তো, কিছুই এসে যায় না। পেশেন্ট না পেলেও আমি মানুষের মনে একটা জায়গায় কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে চাই, কাউন্সিলিং ব্যাপারটা কি সেটা কিন্তু আমি বোঝাতে চাই। একটা মানুষকে কাউন্সিলিং করে যে আমি সুস্থ করতে পেরেছি সেরকম অনেক উদাহরণ আমি তাদের সামনে যেতে পারবো। তাদের থ্রুতেই আমার পেশেন্ট আসে, অনেক পেশেন্ট আসে। অতএব আমাকে বোঝাতে হবে না, মানে আমাকে ডেকে ডেকে পেশেন্ট জানতে হবে না, এটাও নয়। কিন্তু এই যে মানুষটি আমাকে বললেন পরবর্তী ফোন কলসের জন্য বাড়িতে আলোচনা করে জানাবো, বাড়িতে আলোচনা করে যখন হয়েছে, তোর ছেলে মেয়ে কি পাগল, তুই কেন কাউন্সিলিং করাবি, এই একটা অ্যাটিটিউড এসে গেছে। এই এখনো সমাজে এই অ্যাটিটিউডটা সাংঘাতিক রকমভাবে আমাদের কাছে আছে। পাগল, এই আপনারা কি জানেন পাগল কথাটা ব্যান হয়ে গেছে? আজ নয়, বহু যুগ আগে পাগল কথাটা ব্যান হয়ে গেছে। এই কথাটা ইউজ করা উচিত নয়। আমরা ম্যাক্সিমাম মেন্টালি ডিস্টার্বড ইউজ করতে পারি, নট পাগল বা মানসিক ভারসাম্যহীন, এই কথাটা ইউজ করতে পারি, কিন্তু পাগল নয়। এই কথাটা এখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়। এই কথাটা বহু যুগ আগে ব্যান হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এত যুগ কেটে যাবার পরও বৃথাই সার হয়ে গেছে, কোনো বুঝিও লাভ নেই। এই যে আলোচনা করার পর, শুধু আমার কাছে না, এরকম হয়তো অনেক সাইকোলজিস্টের কাছেই আছে যারা জান না, কারণ বললো ছাড়ো তো, এখন তো চলে যাচ্ছে আমাদের মধ্যে, ঠিক আছে, ও আবার কাউন্সেলিং করাবে, বেকার কিছু টাকা খরচা। কাউন্সেলিং মানে টাকা খরচা। আস্তে আস্তে আমি ব্যাপারগুলো তুলছি, এটা আমি নিজেকে একজন পেশেন্টের কাছ থেকে শুনেছিলাম। ম্যাম টাকাটা একটু কম নিলেন, না একজন না বেশ দু চারজনের কাছ থেকে শুনেছিলাম, ম্যাম টাকাটা একটু কম নিলে হয় না? তাদের সকলকে আমি একটা কথাই বলে রাখি যে কাউন্সেলিংয়ে টাকাটা কম, হ্যাঁ, যে মানুষটা কাউন্সেলিং করছেন, মানে যে সাইকোলজিস্ট বা সেই সাইকোলজিক্যাল কাউন্সিলার বা যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিংটা করছেন,
তিনি কিন্তু তার সমগ্র বিদ্যা যা তিনি জীবনে অর্জন করেছেন, তার অভিজ্ঞতা যা তিনি জীবনে অর্জন করেছেন এবং এখনো অর্জন করছেন, সেগুলো সব প্রয়োগ করে আপনাকে মানসিকভাবে সুস্থ করার প্রক্রিয়ায় রত হয়েছেন। এটা মাথায় রাখবেন। সেটা করতে গেলে, এবং এটা তার পেশা, একটা চাকরি করলে আমাকে যেমন টাকা দেয়, আমার এই পেশাটাকেও সম্মান জানানো উচিত এবং সেই কাজটা করার জন্য তাকে একটা নেট অ্যামাউন্ট মাইনে কিন্তু দিতে হবে। কাউন্সিলিংয়ে প্রত্যেকটি একটা সেশন অনুযায়ী হয়। একটা সেশনে এখন একটা মিনিমাম ফি আছে, আমি ফি অন দ্য লাইফ বলবো না কখন, কারণ প্রত্যেকের ফি ডিফারেন্স অনেকেই নেন, তো অন দ্য লাইফ আমি কিছুতেই ফি বলবো না। তো এই ফিজটা কাজ করে, এই ফিজটা অনেকের পক্ষে, হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে তো এখনও অনেক মানুষ গরিব আছেন যারা ফিজের জন্য করাতে পারেন না, তাদের ক্ষেত্রে ফিজ কনসিডার করেও কিন্তু কিছু মানুষ করে। ইনফ্যাক্ট আমিও করি। আমার কাছে এরকম 2-3 জন আছেন যাদেরকে আমি ফি অনেক পরিমাণে কম নিই, কারণ সেই মানুষগুলো খুবই গরিব, তাদের পক্ষে অত ফি দেওয়া সম্ভবপর নয়, তাদেরকে আমি কম নিয়েই কাজ করি। কিন্তু তারা কন্টিনিউয়াসলি কাউন্সেলিংটা করেন, তারা যা বলি সেটা শোনেন এবং তারা অনেকটা সুস্থ আছেন। তাদের থ্রু দিয়ে আমি কিন্তু পেশেন্টটা পেয়েছি এবং তারা যে কোনো কেস আমার কাছে রেফার করেন, অর্থাৎ তারা আমাকে ভালোবাসেন। আমি লোকের ভালোবাসাটা নিতে চাই। আপনাদের সকলের কাছে বলছি, প্লিজ কাউন্সেলিং জায়গাটাকে এত হেলাফেলা করবেন না। কাউন্সেলিং জায়গাটা এত হেলাফেলা নয়। যে ব্যক্তি কাউন্সেলিং করছেন, যে সাইকোলজিস্ট কাউন্সেলিং করছেন, তাকে নিতান্ত কিছুটা দিন সময় দিন অন্তত। আমরা সাধারণ মানুষের মতো ব্যাপারটাকে খেলো করে দিয়েছি। একদিন গিয়ে 1 মাস গেলাম না, একদিন গিয়ে 3 মাস গেলাম না, কিছুদিন চলার পর বললাম ম্যাডাম এত টাকা তো নিচ্ছিলেন, আরেকটু কম করুন না। এটা কোনো বাজার নয়, এটা রাস্তা থেকে বাজার কিনছেন না। কোনো কোম্পানিতে আপনার মাইনে কমায় কেউ শুনেছেন? তাহলে আপনি যে মানুষটার কাউন্সেলিং পেশা তাকে বলছেন কি করে এই ঘটনাটা? আমি শুধু আপনাদেরকে বলতে চাইছি, যে কোনো রকমভাবেই কাউন্সেলিং করুন না কেন বা যে জায়গাতেই কাউন্সেলিং করুন না কেন, সাধারণ কথাগুলোর ব্যাখ্যাকে ছেড়ে দিয়ে অন্যের মতামতের উপরে ডিপেন্ডিং না হয়ে কাউন্সেলিং সম্বন্ধে নিজে জেনে আসুন। কাউন্সেলিং সম্বন্ধে নিজে জেনে আসুন। দরকার হলে গুগলে পড়ুন কাউন্সেলিং কাকে বলে, কাউন্সেলিং কি, কাউন্সেলিং কিভাবে হয়ে থাকে। গুগল এখন আমাদের অনেক সহায়তা দিয়ে দিয়েছে এবং কাউন্সেলিং কিভাবে হয়ে থাকে সব জিনিসগুলো পড়ে আমাদের কাছে আসুন। একজন কাউন্সিলর হয়তো আপনার টেকনিক দিয়ে আপনাকে ভালো করে দেবেন, সেই আশায় তিনি বসে আছেন, কারণ তার এটা পেশা। আপনাদেরকে সুস্থ রাখাটা হচ্ছে আমাদের সকলের পেশা। আপনি একটা ফোন কল করে আমার কাছে এলেন না, আপনি ভাবলেন যে আমার এক ম্যামের বোধহয় টাকা লস হয়ে গেল। হ্যাঁ, আর্থিকভাবে কিছুটা ক্ষতি যে একদম হয় না সেটা আমি বলছি না, কিন্তু যারা কাউন্সেলিং সম্বন্ধে অল্প বিস্তরও জানেন, যারা কাউন্সেলিংটা সত্যিই ভালোবেসে করাতে চান বা কাউন্সেলিং করিয়ে সত্যিই সুস্থ হতে চান, তারা কিন্তু কাউন্সেলিং সম্বন্ধে পড়েই আসেন, কাউন্সেলিং সম্বন্ধে জেনেই আসেন। তাই আপনাদের সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা কাউন্সেলিং সম্বন্ধে জানুন। এখন অনেক বই বেরিয়ে গেছে, অনেক জায়গা জিনিস বেরিয়ে গেছে, গুগল আছে আমাদের সহায়তার জন্য, খুব ভালো তথ্য পাবেন ওখানে যে হোয়াট ইজ কাউন্সেলিং কী কী ফলো আপ মেলে হয়, সবটাই জেনে আপনি একজন কাউন্সিলরের কাছে যান আপনার মানসিক সমস্যার সমাধানের জন্য। কিছুটা সময় তাকে দিন, কেন কাউন্সেলিং করতে সময় লাগে। আপনার সমস্যা জেনে তার উপরে বেস করে একটা মানুষকে মাথা খাটিয়ে ওই প্ল্যানগুলো বের করতে হয়, যে প্ল্যানে আপনি চলে পরবর্তীকালে সুস্থ হয়ে উঠবেন। অতএব সেই মানুষটাকে সেটুকু সুযোগ তো আপনাকে দিতেই হবে। আপনি যদি তাকে সেই সুযোগটা না দেন,
যদি অন্যান্য টার্মিনোলজির মতো পাগলের সাবজেক্ট দুদিনে ঠিক হয়ে যাবে, বা সাধারণ সাজেশন দিয়ে যেভাবে আমরা বন্ধু বান্ধবদের ভালো করে দিই সেভাবে করতে থাকেন, তাহলে তো জিনিসটা ঠিক হবে না, তাহলে তো জিনিসটা ভুল হবে। এটা ঠিক নয়, এটা সম্পূর্ণরূপে ভুল টেকনিকে আপনি চলছেন। এইভাবে বিহেভ করবেন না। কাউন্সেলিংকে জেনে আসুন, কাউন্সেলিং করাতে সময় লাগবে এটাকে বুঝে আসুন, কাউন্সেলিং করান, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করান এবং সুস্থ থাকুন। আমরা সকলেই আছি আপনাদের জন্য, আপনাদের সেবায়, আপনাদের পাশে। নমস্কার, শুভরাত্রি।